গণভোট একই দিনে, এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে দানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাচ্ছেন না, চাইনি, আমি জানি না, উনি বলছেন যেটা ওই একটা ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি আপনি বাস্তবতা জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান কি বলবে যে আমি নাতে মানে নাতে দিতে পারছি? আসলে তারা কি চেয়েছিলেন সেটা আমার জানা দরকার। কেন বলবেন না? বাস্তবতা জায়গা আমি আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন এবং জয়যুক্ত হয়েছে। এবং এই যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে, সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটা কিন্তু চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোট জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই দুইটা এই গণভোটটা করার জন্য। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা, যখন জিনিসটা বানানো হয়ে গেল তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। যে আইনটা রাষ্ট্রপতি দিলেন সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা ফলটা হয়ে গেছে এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুকু পর্যন্তই, ওই আইনটা তো এরপরে আর দরকার নেই আমার। যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই, এটা তুমি আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনি বাতিল হয়ে গেছে। কারণ ওটা তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে, তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর এই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে, যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মৌকুফ হবে না। এটা তো আইনের ফসল। সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি, এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর। এটা আমি সেকেন্ড গণভোট করবো না, সেকেন্ড জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিয়েছিল। কোন আইনটা স্পেসিফিক আপনি কোন কথা বলছেন? এই যে দুইটা অধ্যাদেশ, যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে, যেটা এই যে গণভোট এবং জুলাই সনদ, তো সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। শুধু ওই আইন এখন অকার্যকর এমন তো না যে আমার গণভোট পেন্ডিং হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে, সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যে আইনটার কার্যকারিতা শেষ, যে আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসা যায়? কি আসা যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জয়যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর, অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সবকিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না, এই কারণে পাবেন না, ওই আইনটা অকার্যকর হয়ে গেছে। আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে তুলা দিয়ে সুতা বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয় বা স্পিনিং মিল, তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। এই আইনটা কিন্তু যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয় তাহলে নির্বাচনটা কি হবে? গণভোট অবৈধ প্রশ্নই তো ওঠে না। আপনি তো আইন যদি হয়তো বলছেন এখন এটা হলো আপনি যদি আদালতে নিলেন, যেমন এই যে রুলটা আছে, রুল আনলে কি করবেন? এখন আপনি বলতে পারেন পার্লামেন্টে এটা বিচারাধীন হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে, ইত্যাদি এগুলো বলতে পারবেন। কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা আদালত এন্টারটেইন করুক আর যাই করুক না কেন, যে আইনটাতে চ্যালেঞ্জ করছেন আপনি, সেই আইনটা দিয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিছি। সেই প্রোডাক্টটা যখন নিয়ে নিছি, ওই আইনটা
আর অকার্যকর। কারণ যেটা আপনি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য একটা আইন করলেন, সেটা পেয়ে গেছেন, এখন এই আইনটা অকার্যকর। এখন আসেন আদালতে গেলে, এখন যে এই যে গেছে, এটা যদি আমরা মনে করি আজকে এমন কিছু হয়, তাহলে কিন্তু আমরা অতীতে যেটা দেখছিলাম যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয়, সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে, ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইলো আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। পাশাপাশি আপনি যদি এইদিকে আসেন, সংসদটা কিরকম? কালকে যদি আদালত বলে দেয় যে ওই আইনটা অবৈধ, গণভোটটা অবৈধ, ফর এক্সাম্পল তর্কের খাতিরে বলতেছি, কিন্তু সংসদ যদি বলে না আমরা গণভোটের আলোকে সংস্কার করব, আদালতের কিছুই করার নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম, সংসদের। কিন্তু এই যে গণভোট যেটা আসছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা জনরায়। এবং জনরায়তে আপনারা যারা বিজয়ী হয়েছেন, তাদেরই প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি এটাকে ভোট জয়যুক্ত করার জন্য। সুতরাং এটা আপনি এই আর মাঠে নিতে পারবেন না। এবং এই রাজনৈতিক বিষয়টা আদালত এন্টারটেইন করছে, আদালতকে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আদালত এটা এন্টারটেইন না করে পার্লামেন্ট উপরে ছেড়ে দিলে পারতো। তারপরে যেহেতু আদালতে গেছে, এতে বোঝা যায় যে আদালত যদি ফাইনালি এমন কিছু করে যে গণভোট বাতিল বা ওই আইনটা অবৈধ হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে যে যারা আজকে আদালতে নিছেন তারা চিন্তা করছেন যে আমরা কথা ছিল ওই আইনটার অ্যাকশন হওয়ার আগে। আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না। আপনার কথা ঠিক যে 3 মাস নির্বাচন হতে হবে। দেখেন আমার কথা ঠিক তো, ডিসেম্বর 2025 নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে। কোথায়? অবশ্যই করেছে। উনি তো কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, বড় সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে না, যান। কিন্তু সংস্কারের কথা বলো। সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন? সেটা তো সব দল ঐক্যমত হয় না বলে তো গণভোটে গেছে। এটা তো মানুষের উপর ব্লেম করা। না 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 না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত হইলে আমার তার লাগে নাকি? এটা ডি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনি যখন মন চায় তখন করবেন। এটা ইনুস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে, একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার। এবং সে বলছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে, তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পষ্ট করতে পারে নাই। সবাই সন্দিহান ছিল, যা যা বলে সব মেনে যায়, যা যা বলে সব মেনে যায়, নির্বাচনটা দরকার। এটা তো রাজনৈতিক অ্যাটিটিউড হতে পারে না। পান্না ভাই যে বললো তারেক রহমান সাহেব বলছে হাতে ভোট দিতে, তাহলে কি জনগণ তার উপরে আস্থা রেখে ভোট দেয় নাই? নাকি সে উপরে জনগণ হায়ার তো ভোটই দেয়নি। আপনি যদি গণভোটের রেজাল্টটাকে এইভাবে বলেন, তাহলে আপনি ইলেকশনের রেজাল্টটাকে কি বলবেন? আমরা তো রেজাল্টটাকে মেনে নিচ্ছি। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমি কেমনে বলবো? সব তো ভোটই মানুষ হচ্ছে। তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাংলাদেশ জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছর একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজ থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইলো একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতির বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনারা কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব, কি আমরা ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব। এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি। সেই জন্য বললাম সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াই যেতে না পারা, এটার ব্যর্থতা ইউনূস সাহেবের। কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কি আছে তার? আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি, সেইটা করছি, আমরা কি পারছি এটা কি করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে, আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টা পাল্টা করে আবার যদি নির্বাচন পিছনে, এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, 1। 2 নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথা আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম, এখন আপনি নানান ফোন দিয়ে ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবলত হবে। ডাবলত হবে প্রেসিডেন্ট যে আইনটা করছে সেই না, আপনি এখন বাতিল করে ওর আলোকে গণভোট হয়ে গেছে। গণভোট হয়ে গেছে, ও তো নিয়ে নিছে, বিএনপি নেয় নাই বা অন্য তো নিছে,
তা আপনি নেন নাই, কেন নেন নাই সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে, যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। জি। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু, আপনি দেখেন তো ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছেন একজন, ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে, বিএনপি এবং তিন বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয় তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? না দিলে কি তো, আপনি তো সরানো যায় নাই। অস্ত্রের মুখে দিচ্ছে। কোন অস্ত্র ধরলো কি? তার শেল্টারই তো দিচ্ছে বিএনপি আর আর্মি, এটা হচ্ছে তিন বাহিনী। এটা উনি তার ইন্টারভিউতে বলছেন। 3 নম্বর, উনি একটা কথা বলছেন কি, আমি আমার সংবিধান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব। আদৌ কি উনি জীবন দিচ্ছেন? ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু ছবি সরাই ফেললো, সংবিধানের চাহিদার ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায় সরকারি আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে, তো উনি কি সেই ছবিটা রাখছে? কই, উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন, এই এক সংবিধানের দোহাই দিয়ে কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে।